মানুষ তো তাও কথা বলতে পারে, কিন্তু অন্য প্রাণীরা তো কথাও বলতে পারে না। ডিভিএম মানে কি গরুর ডাক্তার? একজন গরুর ডাক্তার আসলে 4 বছর অনার্স পাস করার পরে তারা কী কী জীবনে সুযোগ সুবিধা পেয়ে থাকে, আজকে সেই সকল বিষয় নিয়ে কথা বলবো। মেন কথা, তাদেরকে যে নামে অভিহিত করা হয়, অর্থাৎ তাদেরকে যে গরুর ডাক্তার বলা হয়, তারা মোটেও কিন্তু গরুর ডাক্তার না। মানুষ ব্যতীত এই জীবজগতে যত প্রাণী আছে সকল প্রাণীগুলোর ডাক্তার কিন্তু তারা। তাই তাদের এই ডিগ্রিটা, তাদের এই সম্মান পেশাটা কিন্তু মোটেও কোনো অংশ কম নয়। আজকের এই ভিডিওতে আমি এই ডিভিএমের ফুল সাবজেক্ট রিভিউটা করবো। তারাই 4 বছর অনার্স লাইফে কত কঠিন কঠিন বিষয়গুলো পড়াশোনা করে এই সকল বিষয় নিয়ে জানবো, এবং আসলেই একজন মানুষ এই ডিভিএম পাস করার পরে যত ধরনের সুযোগ সুবিধা পায় এই সকল বিষয়ে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। এই ভিডিওতে হয়তো কোনো ইনফরমেশন মিসিং হয়ে গেলে সেটার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কমেন্টে একটু কারেকশন করে দিবেন। সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, যেন এই ডিভিএম সম্পর্কে একটা প্রপার কনসেপ্ট আমাদের মাথার ভিতরে ক্লিয়ার থাকে। একজন স্টুডেন্ট যখন সায়েন্স থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আসলে 3টা সাবজেক্টকে মেইন আসলে একটা টপ লিস্টে ধরে রাখি। সেটা হচ্ছে 1 নম্বর ধরে রাখি আমরা এগ্রিকালচার, 2 নম্বর ধরে রাখি ডিভিএম, 3 নম্বর ধরে রাখি ফিশারিজ। এগ্রিকালচার সাবজেক্ট রিভিউ সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, যারা এখনও সেই ভিডিওটা দেখো নাই সেটা দেখে আসবে ইনশাল্লাহ। আজকে তার সেকেন্ড ধাপ, অর্থাৎ ডিভিএম নিয়ে আজকে আমরা আলোচনা করবো, এবং পরবর্তীতে এই সিরিজে নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। তোমরা কোন সাবজেক্টের রিভিউ সম্পর্কে জানতে চাও সেটা একটু দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো তাহলে দেখে নেওয়া যাক যে এই ডিভিএমে যারা পড়ে তারা আসলে কি গরুর ডাক্তার। নর্মাল যারা এমবিবিএস পাস করে তারা মেনলি হচ্ছে মানুষকে নিয়েই কাজ করে, অর্থাৎ যে সকল মেডিকেল রিলেটেড জিনিসপত্র সকল কিছু কিন্তু ডিভিএমে পড়াশোনা করানো হয়। মানুষ ব্যতীত যত পশু পাখি আছে, শুধু গরু না, হাঁস মুরগি, গরু ছাগল, কুকুর বিড়াল, বাঘ সিংহ চিতা থেকে যা শুরু করে যত প্রকার আছে সব কিছু নিয়ে তাদের পড়াশোনা করতে হয়। মানুষ তো তাও কথা বলতে পারে, কিন্তু অন্য প্রাণীরা তো কথাও বলতে পারে না। তাই এমবিবিএসের চেয়ে তাদেরকে কোনো অংশেই আসলে ছোটো করে দেখার সুযোগ নেই। তো এক নজরে দেখে আসি যে এই 4 বছরের অনার্স লাইফ এবং ইন্টার্নশিপে তারা যারা আসলে ডিভিএম নিয়ে পড়াশোনা করে তারা কেমন বিষয়গুলো পড়াশোনা করে। আর আরেকটা বিষয় ক্লিয়ার করে যাই, এই ডিভিএম, এগ্রিকালচার, ফিশারিজ এগুলো কিন্তু এক একটা ফ্যাকাল্টির আন্ডারে সবাই পড়াশোনা করে। এই ফ্যাকাল্টির আন্ডারে এই এতগুলো ডিপার্টমেন্টে সে আসলে পড়াশোনা করে। এই 4 বছরের ভিতরে তাদেরকে অ্যানাটমি পড়তে হয়, হিস্টোলজি পড়তে হয়, প্যাথোলজি পড়তে হয়, বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি পড়তে হয়, ফিজিওলজি পড়তে হয়, ফার্মাকোলজি, টক্সিকোলজি, মাইক্রোবায়োলজি, ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, মেডিসিন, সার্জারি, এপিডেমিওলজি, গাইনোকোলজি, স্ট্যাটিস্টিক্স, এগ্রিকালচার এক্সটেনশন, ভেটেরিনারি, পাবলিক হেলথ, রেডিওলজি, অপারেটিভ সার্জারি, অবস্ট্যাটিক্স ইটিসি সহ আরও অনেক কিছু। এই সকল বিষয় নিয়ে পড়াশোনা করে যারা শুধুমাত্র এই ডিভিএম নিয়ে পড়াশোনা করে। কিন্তু বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এই ডিভিএমের সাথে অ্যানিম্যাল হাজবেন্ডারি অথবা অ্যানিম্যাল সায়েন্সেস এই সকল কিছু মিলে একটা কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয়। তো যারা আসলে কম্বাইন্ড ডিগ্রি নিয়ে পড়াশোনা করে তাদের এই সকল বিষয়গুলো তো পড়তেই হয়, সেই সাথে আরও কিছু এক্সট্রা বিষয়গুলো পড়তে হয়। সেই সকল বিষয়গুলো আমরা একটু জানবো। আরও পরে অ্যানিম্যাল সায়েন্স, অ্যানিম্যাল নিউট্রিশনস, অ্যানিম্যাল জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং, পোল্ট্রি সায়েন্স, নিউট্রিশন, ডেয়ারি সায়েন্স, ডেয়ারি প্রোডাক্ট টেকনোলজি, হ্যাচারি ম্যানেজমেন্ট সহ ইটিসি। তাদের অনার্সের এই 4 বছর সময় তারা হচ্ছে অনার্স করে হচ্ছে 4 বছর, এবং তাদের হচ্ছে বাধ্যতামূলক কারিক্রমে ইনক্লুড করা ইন্টার্নশিপ আছে। ইউনিভার্সিটি ভেদে সেটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত হতে পারে। তাই টোটাল ডিউরেশন 4.5 থেকে 5 বছরের হতে পারে। তোমরা হয়তো এটা বলতে পারো যে ভাইয়া তাহলে যারা ডিভিএম পড়ে তারা তো মানুষ সম্পর্কে কিছুই জানে না। একটা মানুষের দেহের ভিতরে মেইন যে সকল মেকানিজমগুলো চলতে হয় সেই সকল কিছুর সাথে মিল রেখে এই প্রাণীগুলোর সমস্ত কিছুর তাদের আসলে মেনটেন করে পড়াশোনা করতে হয়। মানুষের জেনারেল যে স্ট্রাকচার, জেনারেল যে সকল প্রয়োজনীয় বিষয় সেই সকল কিছুর কম্পারেটিভভাবেই এই বাদ বাকি বিষয়গুলো পড়াশোনা করতে হয়। এই যে যতগুলো আমি নাম বলছি তোমাদের শুনে মনে হচ্ছে না যে ভাই এই বিষয়গুলো তো আসলে মেডিকেলে আমরা নাম শুনছি, ভাই এটা তো ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, তোমাকে এটা তো ডাক্তার বানাচ্ছে। ওইটা মানুষের ডাক্তার, এটা হচ্ছে প্রাণীগুলোর ডাক্তার। তাই মেডিকেল রিলেটেড যে সকল বিষয়গুলো সেটা এখানে আসবেই। এই 4 বছর অনার্স লাইফে যারা এমবিবিএস করে তারা নর্মালি এক হিউম্যান নিয়ে পড়াশোনা করে, কিন্তু যারা আসলে এই ডিভিএম নিয়ে পড়াশোনা করে তাদেরকে এই হিউম্যান সহ প্যারালালি আরও 14 থেকে 15টা স্পিসিস নিয়ে তাদেরকে জ্ঞান রাখতে হয়, তারপরে তারা একটা কমপ্লিট ডিগ্রি পায়। এখন এখানে যে সাবজেক্টগুলো আছে এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভেদে একটা কম বেশি এরকমটা হতে পারে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু এগুলোই থাকবে। যে আসলে ডিভিএম পাস করলে গরুর ডাক্তারই হয়, তোমাদের মধ্যে একজন গরুর ডাক্তার আসলে কতগুলো ফ্যাসিলিটিস নর্মালি পেয়ে থাকে। আর গ্রাম অঞ্চলে যে সকল গরুর ডাক্তার দেখো না, তারা কি করে, তারা ভাই আমি গ্যারান্টি 6 মাস থেকে 1 বছরের জাস্ট একটা কোর্স করে গ্রাম অঞ্চলে গরুকে ইঞ্জেকশন দিয়ে বেড়ায়, নাম হয়ে গেছে গরুর ডাক্তার। ওই গরুর ডাক্তার আর এই 4 বছরের গরুর ডাক্তারের ভিতর রাত দিন তফাৎ। তো চলো আমরা ধীরে ধীরে ভিডিওর যে মেইন যে পয়েন্ট আলোচনা করি। এখানে আমি যে সকল চাকরির সুযোগ সুবিধার ক্ষেত্রে বলছি, এটা কিন্তু আমি বলছি যে তুমি যদি ডিভিএম নিয়ে পড়াশোনা করো তোমার হাতে এতগুলো স্কোপ থাকবে, তুমি সেটাতে মানে সাকসেসফুল হবা কি না হবা, তুমি সেটা চাকরি অবশ্যই পাবা কিনা এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই সকল বিষয়গুলোতে চাকরির বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে তোমার 4 বছর অনার্সের পড়াশোনা এবং তোমার স্কিল সেটার উপরে। মানে এই সকল বিষয়গুলোতে তুমি ডিভিএম পড়াশোনা করে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তারপর তো সেখানকার ভর্তি পরীক্ষা তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাকে সিলেকশনের বিষয় তো সম্পূর্ণ পরের বিষয়। তো চলো আসলে জেনে নেওয়া যাক। ফার্স্ট অফ অল যারা ডিভিএম নিয়ে পাস করে তারা হচ্ছে লিগালি ডাক্তার শব্দটা নামের আগে ব্যবহার করতে পারে। WHO মতে টোটাল আসলে
তিন শ্রেণীর মানুষ এই নামের আগে ডাক্তার বসাতে পারে। এক, যারা হচ্ছে এমবিবিএস ডাক্তারি পাস করে, যারা হচ্ছে ডেন্টাল পাস করে, থার্ড যারা হচ্ছে এই ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন পাস করে। এখানে একটা বিষয় ছোট্ট একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, যারা হচ্ছে যে শুধুমাত্র ডিভিএম নিয়ে পড়াশোনা করে এবং যারা এই ডিভিএম প্লাস কম্বাইন্ড ডিগ্রিতে পড়াশোনা করে তারাই কিন্তু ডক্টর শব্দটা লিখতে পারবে। কেবলমাত্র যদি শুধুমাত্র কেউ অ্যানিমেল হাজবেন্ডারি নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এটা একদম ক্লিয়ার হয় না। সেকেন্ড সুবিধা, যেহেতু এখানকার ইন্টার্নশিপ একদম কারিকুলামের সাথে ইনক্লুডেড, ডাক্তাররা যেমন ইন্টার্নশিপ করার সময় তোমার একটা ভাতা পায়, এখানে কিন্তু সেম ইন্টার্নশিপ তোমাকে করতেই হবে এবং ইউনিভার্সিটি ভেদে এটা তোমার 6 মাস থেকে 1 বছর হতে পারে এবং টাকার পরিমাণটা তোমার প্রত্যেক মাসে এই 15 থেকে 18,000 টাকার মতো তুমি কি বেতন পাবা। এখন এই টাকার পরিমাণটা কিছুটা এদিক সেদিক হতে পারে। ইন্টার্নশিপ তুমি করবা, তোমাকে অবশ্যই বেতন দিবেই। হচ্ছে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে, ইউনেস্কো, WHO, FAO, ইউনিসেফ, UN, এই সকল বিষয়গুলোতে কনসালটেন্সি হিসেবে কিন্তু কাজ করার সুযোগ আছে। একটা বিষয় দেখো, আমি শুরুতে বলছি তুমি কিন্তু ফ্যাকাল্টির আন্ডারে পড়াশোনা করতেছো, তারপর তুমি মাস্টার্স করবা হচ্ছে এই সকল ডিপার্টমেন্টের যে কোনো একটা তোমার চয়েস অনুযায়ী। এতগুলো ডিপার্টমেন্টের সব কিছু তুমি ধীরে ধীরে যেহেতু পড়াশোনা করতেছো, তোমার ইচ্ছা মতো যেটা তোমার ভালো লাগবে এইটার উপরে কিন্তু ইজিলি মাস্টার্স করতে পারবা। যেহেতু এত ক্ষেত্র, সেজন্য তোমার কিন্তু বিদেশেও তুলনামূলকভাবে স্কলারশিপটা একটু অন্যদের চেয়ে একটু বেশি তাড়াতাড়ি তুমি পেয়ে যাবা। তারপরে আসছে যে ফরেন জব ফেসিলিটি। বিদেশে চাকরি করতে যারা আসলে ডিভিএম থেকে পাস করে তাদেরকে কিন্তু আসলে অনেক বেশি দাম দেওয়া হয় এবং হাই স্যালারি দিয়ে তাদেরকে আসলে রাখা হয়। বাংলাদেশে তুলনামূলক জেনারেলি সাবজেক্টগুলোতে আসলে প্রতি বছর যে পরিমাণ গ্র্যাজুয়েট বের হয় সেই তুলনায় কিন্তু এই ডিভিএমে গ্র্যাজুয়েট সংখ্যাটা একটু কম। আমার আনুমানিক একটা ধারণা যে 1500 থেকে 1000 স্টুডেন্ট প্রত্যেক বছর গ্র্যাজুয়েশন পাস করে। বাংলাদেশের যে কটা কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেই সকল কৃষি বিশ্ববিদ্যালয়, কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এবং কিছু জেনারেল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে যারা কিন্তু আসলে এই ডিভিএম ডিগ্রি দিয়ে থাকে। তো সব মিলে আমার জানা মতে এই 1000 থেকে 1500 এতজন স্টুডেন্ট প্রত্যেক বছর আসলে এই ডাক্তারি পাস করে বের হয়। এখন যেহেতু দিন দিন ইউনিভার্সিটির সংখ্যা বাড়তেছে বা ইউনিভার্সিটির সংখ্যা না বাড়লেও তারা যেহেতু আসন সংখ্যা বৃদ্ধি করতেছে, এই কারণে এই যে এখানে যে সংখ্যাটা বলছি এটা কিন্তু বাড়তেও পারে। আমি এটা বলছি মানে এটাকে আসলে রেফারেন্স হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নাই যে একদম এটাই হবে। এখন কথা হচ্ছে এখানে লিগ্যাল ডক্টরের পাশে কিন্তু আমি একটা বিষয় লিখছি, পার্সোনাল চেম্বার। নর্মাল ডাক্তারদের সাথে আমি যাদের কথা বলছি তাদের একটাই কথা, ভাই জীবনে কিছু করতে না পারি শেষ বয়সে একটা চেম্বার দিয়ে দিব, আল্লাহ আমার যা রিজিক রাখছে আমি সেটা দিয়ে খুশি। তুমি কিন্তু ডিভিএম থেকে পড়াশোনা করলেও এই সেমভাবে পার্সোনাল চেম্বার দিতে পারবা, তখন তুমি পেট ফিজিশিয়ান হিসেবে কিন্তু তুমি ট্রিটমেন্ট করতে পারবা। সে এক বড় ভাইয়ের ভিডিওতে আমি এভাবে বলছিলাম যে তোমরা অবশ্যই ডিভিএম পড়বা, যদিটা আমার কাছে একটু হাসি লাগছে কিন্তু বিষয়টা মজার। তোমরা অবশ্যই ডিভিএম পড়বা। কেন ডিভিএম পড়বা? কারণ বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে, দেশে বড় লোকের সংখ্যা বাড়তেছে, আর বড় লোক মানুষরা কী করে, তারা কিন্তু শখ করে কুকুর বিড়াল পারে। তারা কিন্তু দেশি কুকুর বিড়াল পারে না, তারা কিন্তু পার্সিয়ান কুকুর বিড়াল পারে। তুমি যদি তাদের ডাক্তার হতে পারো দেখবা যে মানে অন্যান্য হিউম্যান ডাক্তার হচ্ছে তুমি অনেক বেশি টাকা ইনকাম করতে পারতো। দেখ ওটা আউট অফ টপিক, সম্পূর্ণ যার যার পার্সোনাল বিষয়। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি অলরেডি আগেই বলে ফেলছি, তারপরে বলি ওন ফ্যাকাল্টি প্লাস মাইক্রোবায়োলজি ফার্মেসিতে এমএস করার সুযোগ। তুমি যে ফ্যাকাল্টিতে পড়াশোনা করছো এই ফ্যাকাল্টির মধ্যে যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তুমি চাইলে মাস্টার্স করতে পারবা এবং সেই সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মেসিতেও তুমি মাস্টার্স করতে পারবা। এবং সরকারি চাকরিতে বিসিএস এ কিন্তু টেকনিক্যাল ক্যাডার আছে। অনেকে এটাকে বলে যে কোঠা আছে, কোঠা বলতে আসলে ওটা খারাপ শোনা যায়, কিন্তু টেকনিক্যাল ক্যাডার আছে। অর্থাৎ এই জায়গায় এই ডিভিএম ছাড়া অন্য কেউ এখানে আসতেই পারবে না। এটা হচ্ছে মেন কথা। টেকনিক্যাল ক্যাডার মানে হচ্ছে এটা। টেকনিক্যাল ক্যাডারে তুমি যদি চান্স পাও তুমি সরাসরি নবম গ্রেডে ঢুকবা, উপজেলা লাইভ স্টক অফিসার। তারপরে 9 নম্বর যে ক্ষেত্র আছে সেটা হচ্ছে বিভিন্ন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি তুমি দেশি এবং বিদেশি সব জায়গায় তোমার বেশ ভালো অ্যামাউন্টের বেতনে ঢোকার সুযোগ আছে। এখানে বিভিন্ন পদের নাম লেখা আছে, যদি এই পদগুলো ভ্যারি করে, কিন্তু আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে টেকনিক্যাল অফিসার, এরিয়া ম্যানেজার, কনসালটেন্ট হিসেবে কিন্তু কাজ করার সুযোগ আছে। এটা তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি গেলে। এখন হচ্ছে প্রাইভেট কোম্পানি, বিভিন্ন বড় বড় প্রাইভেট কোম্পানি আছে, যেমন আইস কোম্পানি, জুস কোম্পানি, তারপর হচ্ছে বাটারি ক্যান্ডি, প্রাণ মিল্ক, তারপর হচ্ছে সাজাদপুরে আছে মিল্ক ভিটা, আড়ং-এর দুধ। এই সকল জায়গায় কিন্তু অনেক মানে হাই ভ্যালু বেতনে তোমাকে বাড়ি গাড়ি সহ কিন্তু তারা চাকরিতে সুযোগ দেয়। এবং সরাসরি এনজিওর যে বিভিন্ন প্রজেক্ট এবং তুমি জেনারেল যে প্রজেক্টগুলো তুমি সেখানে কিন্তু প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সরাসরি অ্যাপ্লাই করে সেখান থেকে তুমি নিজস্ব প্রজেক্ট চালাতে পারবা। সেখানে একটা ভালো অ্যামাউন্টের টাকা আসে। এবং সেই সাথে জেনারেল যে জব আছে, অর্থাৎ যে সকল জবে কোনো স্পেসিফিক সাবজেক্ট ক্রাইটেরিয়া থাকে না, সে সকল জবে কিন্তু তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। তুমি হচ্ছে বাংলাদেশ ব্যাংক বলো, বিসিএস এর জেনারেল ক্যাটাগরিগুলো বলো, এর সাথে এই সকল জায়গাগুলো কিন্তু তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। তারপরেও বাংলাদেশে কিন্তু চিড়িয়াখানার অভাব নেই। চিড়িয়াখানা, সাফারি পার্ক, এই সকল জায়গায় নর্মালি তো পশু পাখি থাকে, তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু সায়েন্টিফিক অফিসার এবং ফিজিশিয়ান কিন্তু দরকার হয়। এই সকল জায়গায় কিন্তু তোমার ঢোকার সুযোগ আছে। এবং বিভিন্ন গবেষণামূলক যে প্রতিষ্ঠান, ICDDRB, বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট, FRI, এগুলোতে কিন্তু সরাসরি সায়েন্টিফিক অফিসার হিসেবে ঢোকার সুযোগ আছে। এগুলো কিন্তু গভর্নমেন্ট জব, সরাসরি তোমার একদম নবম গ্রেডের চাকরিতে তুমি শুরু করবা। অনেকে স্বপ্ন থাকে এরকম যে আমি বাংলাদেশ আর্মিতে একদম অফিসার হিসেবে জয়েন করবো। অনেকে ইন্টারমিডিয়েট পড়ার পর চেষ্টা করে, কিন্তু কোনো না কোনো এক কারণে হয়তো হয় না। তো যারা আসলে ডিভিএম থেকে পড়তেছে তাদের কিন্তু সেই আর্মিতে যাওয়ার একটা দারুণ সুযোগ আছে। এবং এই যে বাংলাদেশ আর্মিতে এই RVFC এই করে সরাসরি শুধুমাত্র কিন্তু ভেটেরিনারি যারা পড়াশোনা করছে তারাই একদম সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে জয়েন করতে পারবে। এটা একটা মোস্ট প্রেস্টিজিয়াস একটা জব। আমি এগ্রিকালচারে পড়তেছি, আমার ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা নাই। তাই যাদের এরকম
এরকম প্যাশন থাকে আর্মি নিয়ে, যেন আমি আর্মিতে জয়েন হবো, আমি ডাক্তার হবো এবং সেই সাথে আর্মিতে জয়েন করবো, আর্মি অফিসার হবো, তো তাদের ক্ষেত্রে এটা একটা ভালো অপশন হতে পারে। তোমরা যারা একটা আর্মি নিয়ে ঘাটাঘাটি করছো তারা এটা জানো যে আর্মিতে ঢোকার সিস্টেম দুইটা, একটা হচ্ছে বিএমএ লং কোর্স, একটা বিএমএ শর্ট কোর্স। এটা যাবে তোমার বিএমএ শর্ট কোর্সের আন্ডারে। বিএমএ শর্ট কোর্স হয় 6 মাসের, এই জন্য তোমার প্রত্যেক বছরে তুমি কিন্তু 2বার করে সুযোগ পাবা অ্যাপ্লাই করার জন্য। এটা গেল হচ্ছে আর্মির চাকরি। এবং তারপরেও সর্বশেষ বিভিন্ন যে ফিড মিল আছে, তারপর বিভিন্ন হ্যাচারি যেমন কাজী অ্যান্ড কাজী ফার্ম, এই সকল জায়গায় কিন্তু তোমার ভেটেরিনারির লোকজন অনেক বেশি দরকার। সর্বশেষ আমি যদি সামারির কথা বলি, যে কেউ যদি চাও যে আমি একটু ভালো বেতনে চাকরি করবো, আমার গভর্নমেন্ট জব প্রাইভেট জবের কোনো ফারাক নাই, তাহলে সেক্ষেত্রে বলবো যে ভেটেরিনারি তার জন্য একটা ভালো চয়েস হতে পারে। এখন এই যে এতক্ষণ এই ভিডিওগুলো আমরা যে সকল বিষয়গুলো আলোচনা করলাম, এই সকল বিষয়গুলো আলোচনা করে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে যারা আসলে ডিভিএম থেকে পড়াশোনা করবে তাদের কিন্তু প্রাইভেট সেক্টরে একটা হিউজ সুযোগ আছে। তুমি এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখতেছো, তুমি কোন স্টেজে আছো আমি জানি না, তোমার হাতে যদি সুযোগ থাকে তুমি হয়তো আগামীতে ডিভিএমে ভর্তি হতে পারবে। এই সকল বিষয়গুলো তোমার একবার কনসিডারে আসতে পারে। যদি তোমার ভালো লেগে থাকে, তোমার যদি ডাক্তারি পড়তে ইচ্ছা করে, তুমি চাইলে নিঃসন্দেহে ডিভিএম নিতে পারো। এবং একান্তই অনার্সের পড়াশোনা তোমার নিজস্ব ব্যক্তিগত বিষয়, তোমার ভালো লাগাটাকেই প্রায়োরিটি দিয়ে তোমার আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত। তুমি সব করে ডিভিএম নিলা কিন্তু এতগুলো কোর্সের চাপ তুমি সামলাতে পারলে না, তখন কিন্তু তোমার রেজাল্ট তুলনামূলক খারাপ হতে থাকবে। তাই তুমি মেন্টালি প্রিপেয়ার হও যে আমি এই সকল বিষয়ের চাপ সামলা নিতে পারবো এবং দিন শেষে আমি একজন ডাক্তার হিসেবে বের হতে পারবো এবং পৃথিবীতে যে সকল পশু পাখি আছে সকলের সেবা দিতে পারবো ইনশাল্লাহ। সাবজেক্ট রিভিউয়ের ভিডিও আজকে এই পর্যন্তই। আগামীতে কোন সাবজেক্টের ভিডিও তোমরা চাও সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এছাড়াও অন্য আরও কিছু জানা থাকলে একটু দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এইরকম ভিডিও আগামীতে আরও আসবে, সেই সকল ভিডিও অতি দ্রুত পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যেন আমি কোনো ভিডিও আপলোড করা মাত্র সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার জন্য দোয়া করো, আমি যেন সর্বদা সঠিক তথ্য সংগ্রহ করে তোমাদের সামনে একটা সঠিক বিষয় উপস্থাপন করতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।